কত? 29, 32, 22। ওকে, সবাই ঠিক আছে, 11 জন। এখন আমি যদি বলি যে কোর্স একটা মডেল ক্লাস, এই কোর্স ক্লাসটা কে বানাবে? ইউএমএল এর মধ্যে এই ক্লাসটা বা ফাইনালি ইন্টেলিজেন্টে এই ক্লাসটা ইমপ্লিমেন্ট করবে কে? না, আপনার তো দুইটা করে ইউজার, আপনারা 4 জন টিমমেট। আপনার ইউজার ধরেন স্টুডেন্ট আর ফ্যাকাল্টি, ওনার ইউজার মনে করেন কন্ট্রোলার অফ এক্সাম এন্ড রেজিস্টার, ওনার ইউজার ধরেন আপনার লাইব্রেরিয়ান আর অ্যাকাউন্টেন্ট, ওনার ইউজার মনে করেন ভাইস চ্যান্সেলর ট্রাস্টি মেম্বার। তাহলে এই কোর্স ক্লাসটা কে বানাবে এই 4 জনের মধ্যে? কেন? রেজিস্টার তো এখানে না, এখানে মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4। কেন? এখন এই যে একটা কোর্স অবজেক্ট তৈরি করতেছে কে? কার ড্যাশবোর্ড থেকে কোর্স অবজেক্ট তৈরি হচ্ছে? টিচার ডাজ নট ক্রিয়েট কোর্স। আমি আজকে আমার ইচ্ছা হইলো টিচার ফ্যাকাল্টি, আমি এখন বলতে পারবো না যে ফর এক্সাম্পল আমি যদি এখন বলি যে লেটস সে এআই অপটিমাইজেশন অ্যান্ড অটোমেশন, এই নামে আমি একটা কোর্স বানাইতে চাই, আমি বানাইতে পারবো? আমার সে এখতিয়ার আছে না। তাহলে কোর্স কে বানাবে? এখন ধরেন এই যে মনে করেন যে আপনার অফার্ড কোর্স, এই অফার্ড কোর্স এটাও তো একটা মডেল ক্লাস যেগুলো আপনাদের লোড হয় রেজিস্ট্রেশন সময়। তাই অফার্ড কোর্স অবজেক্টগুলো কে তৈরি করতেছে? কার ড্যাশবোর্ড থেকে তৈরি হচ্ছে? রেজিস্টার অফিস ডাজ নট অফার কোর্স, ডিপার্টমেন্ট। তাহলে কার ড্যাশবোর্ড থেকে এই অফার্ড কোর্স তৈরি হবে? তাহলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যদি একটা ইউজার থাকে, আপনি যদি টিম মেম্বার, আপনার একটা ইউজার যদি হয় হেড অফ, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে অফার্ড কোর্স ক্লাসটা তৈরি করা। কিন্তু এই অফার্ড কোর্স ক্লাস তৈরি করতে গেলে আবার কোর্স ক্লাস ইউজ করতে হবে কোর্স আইডি ফরেন ফিল্ড হিসাবে রাখার জন্য। কিন্তু কোর্স ক্লাসটা আবার হেড অফ দ্য ডিপার্টমেন্ট তৈরি করে না, কোর্স ক্লাসটা ধরেন রেজিস্টার তৈরি করে। তাহলে রেজিস্টার যার ইউজার উনি আবার কোর্স ক্লাসটা। এখন এই অফার কোর্স গুলোকে আপনারা যখন এনরোল করেন তখন সেটা হয়ে যায় রেজিস্টার্ড কোর্স। তাহলে অফার্ড কোর্সের ফিল্ড কি কি হতে পারে? কোর্স আইডি যেটা ফরেন ফিল্ড, ফ্যাকাল্টি আইডি এটাও ফরেন ফিল্ড, তাই না? তাই তো। এখন এইখানে আপনি যখন স্টুডেন্ট হিসেবে যখন আপনি আবার কোর্সটা নিচ্ছেন তখন রেজিস্টার্ড কোর্স আবার আপনার ওখানে স্টুডেন্ট আইডিটাও চলে আসতেছে উইথ এ ফরেন ফিল্ড। তাহলে এই রেজিস্টার্ড কোর্স এই ক্লাসটা কে বানানো, কার বানানো উচিত? এই ক্লাসের অবজেক্টগুলো তৈরি হচ্ছে কার ড্যাশবোর্ড থেকে? স্টুডেন্টের ড্যাশবোর্ড থেকে। তাহলে এখন মেম্বার 3 স্টুডেন্ট ইউজার মেকার, আপনাদের মধ্যে ডিপেন্ডেন্সি আছে একজনের কাজের উপর আরেকজনের একজনের তৈরি করা ক্লাস আরেকজন ইউজ করবে। হ্যাঁ, এখন এইখানে যদি কোনো মেম্বার মিসিং থাকে, ক্লাস ডায়াগ্রামে আপনাদের বলা হয়েছে 4 জনের 4টা কালার থাকবে, তাহলে আপনার যেগুলো করার কথা সেগুলো আপনি করে দেন। যেগুলো আপনার টিম মেম্বারের উইথড্র বা কাজ করে না তারটা খালি থাকবে, নাই। ওকে, এখন আমরা আমাদের এই মুহূর্তে আমাদের সিলেবাসের যে জায়গাটায় আমরা আছি, আমাদের এখন ফাইল নিয়ে কাজ করতে হবে। আমরা কি করেছিলাম? ফাইল নিয়ে আগে কাজ করো। ওকে, তো আজকে আপনাদের মোটামুটি 5:30 অ্যারাউন্ড 5:30 ছেড়ে দেবো। সো 1 ঘন্টা আমরা একটু কম্প্যাক্ট ওয়েতে জিনিসটাকে মাথায় নিয়ে নিব। টাইপিং টুইপিং আমি সেকশন 3 তে করে ফেলছি, সো টাইপিং এর টাইমটা আমাদের ওয়েস্ট হবে না। সো দেয়ারফর আমরা খুব সুন্দরভাবে একটু কনসেন্ট্রেশন দিয়ে ফলো করেন, ইজিলি এটা আমরা করে ফেলতে পারবো। ওকে, now point is যে when you develop an application you will have application data, the application data তো স্টোর করতে হবে। তা কোথায় স্টোর করবেন? টিপিক্যালি অ্যাপ্লিকেশন ডেটা কোথায় স্টোর হয়?
অ্যারে তো র্যাম, সুইচ অফ করলেই এটা শেষ। অ্যারে ইজ পার্ট অফ র্যাম। আইডিয়ালি আপনি টিএক্সটি ফাইলে অ্যাপ্লিকেশন ডেটা রাখবেন, আইডিয়ালি আপনি রাখবেন ডাটাবেসে। Ideally, আপনার application data will be stored in a database. এখন if it is a single user application which is not, তার মানে আপনার একটা সার্ভার থাকবে, সার্ভারে ডাটাবেস থাকবে, প্রত্যেক ইউজার যখন লগ ইন করবে সার্ভারের ডাটাবেসে সে কানেক্ট করবে। অল দ্য ভেরিফিকেশন প্রসেসিং মানে প্রসেস ডেটা, স্টোর ডেটা উইল বি ইন দ্য ডেটাবেস। নাও ইন আওয়ার কোর্স আমরা তো ডাটাবেস ইউজ করতে পারছি না, বিকজ ডাটাবেস কোর্সটা আপনাদের করা নাই, আর এই কোর্সের পার্ট হিসেবে ডাটাবেস শেখানো সম্ভব না। তো তাহলে আমরা এখানে ফাইল ইউজ করব টু স্টোর আওয়ার অ্যাপ্লিকেশন ডেটা। আর ইন আওয়ার কেস দ্য অবজেক্টস, মডেল ক্লাস অবজেক্টস যেগুলো নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সেই ক্লাসের অবজেক্টগুলো আপনার অ্যাপ্লিকেশন থেকে তৈরি হবে, জেনারেট হবে অন এ ডেইলি বেসিস। সেগুলো আপনি তখন ডেইলি বেসিস আপনাকে স্টোর করতে হবে। নাও যেহেতু আমাদের ডাটাবেস নাই, আমরা ফাইলে স্টোর করব, ঠিক আছে? সো টুডে উইল সি হাউ ফাইল আইও ওয়ার্ক। ওকে, তাহলে এখন আসুন আমরা আগাই। ফাইল আইও বোঝার আগে আমাদের সবার আগে যে জিনিসটা বুঝতে হবে যে সেটা হলো যে হোয়াট ইজ আইও, মানে ইনপুট এবং আউটপুট। হোয়াট ডু ইউ মিন বাই ইনপুট? সো when we say input, it means we are getting content from a source, input from a source. কার জন্য? For the memory. আউটপুট যখন আমরা বলছি, আমরা কোনো কিছু আউটপুটে পাঠাই, তাহলে একটা কন্টেন্ট আউটপুটে পাঠাই ফ্রম দ্য মেমোরি। কোথায় পাঠাই? ফর এ or to a destination. তাহলে ইনপুটের সাথে সোর্স অফ ইনপুট ইজ রিলেটেড, আউটপুট অপারেশনের সাথে দেয়ার শুড বি ডেস্টিনেশন অফ দ্য আউটপুট। কোশ্চেন, ওকে, তা আমরা যখন বলি সোর্স, হোয়াট ক্যান বি দ্য সোর্স অফ অ্যান ইনপুট? বলেন তো দেখি দু চারটা। কন্টেন্ট, ইনপুট মানে টেকিং কন্টেন্ট as an input from a source to be stored in a memory. এটাই তো ইনপুট। তাহলে এই সোর্স কি হতে পারে? না, আপনার নামটা ধরেন একটা কন্টেন্ট। হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্যাট ইনপুট? হ্যাঁ, স্টিং, স্টিং না স্ট্রিং? স্ট্রিং, STRING, স্ট্রিং না STING স্টিং? কোনটা? মানে আপনি স্ট্রিং বলতেছেন না স্টিং বলতেছেন? স্টিং তো হচ্ছে আপনার কন্টেন্টের টাইপ, কিন্তু সোর্স কি? আপনাকে বলা হচ্ছে যে সোর্স অফ ইনকাম কি। এখন আপনার ইনকামের একটা টাইপ থাকতে পারে, সেটা ডলার হতে পারে, টাকা হতে পারে, ইউরো হতে পারে, তাই না? গোল্ড হতে পারে, কিন্তু হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর ইনকাম? টাইপটা তো সোর্স হবে কেন? আপনি জিনিসটা বোঝেন। আপনি এখন রেস্টুরেন্টে গেছেন খেতে, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য ফুড? আপনি রেস্টুরেন্টে খেতে বসছেন, এই সোর্সটা কি? ফুডের সোর্সটা কি? তাতে কিচেন আপনার একটা সোর্স অফ ফুড হতে পারে, ভেন্ডিং মেশিন আপনার সোর্স অফ ফুড হতে পারে, তাই না? ওই যে আপনি লেভেল 2 তে একটা ভেন্ডিং মেশিন কাজ করে না, কিন্তু চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট এখনো দেখবেন আছে। তাহলে এই যে আপনি একটা চিপসটা খাচ্ছেন বের করে, এটা সোর্স কি? ভেন্ডিং মেশিন, অথবা এটা আপনার ক্যাফেটেরিয়ার কাউন্টার হতে পারে, সোর্স। তাহলে আপনার এই ইনপুটের সোর্স কি? হ্যাঁ, কিবোর্ড। গুড। তাহলে কিবোর্ড হতে পারে, মাউস হতে পারে, মাইক্রোফোন হতে পারে, ইফ ইউ রেকর্ড সামথিং। স্ক্রিন সোর্স হবে যদি টাচ স্ক্রিন হয়, টাচ স্ক্রিন না হলে ইট ইজ ফর ডেস্টিনেশন।
আর যদি টাচ স্ক্রিন হয় তাহলে এটা ইনপুট আউটপুট দুইটার জন্য, সোর্স এবং ডেস্টিনেশন দুইটাই হতে পারে। আর কি হতে পারে সোর্স? সেন্সরস। এই যে আপনার এসি সবসময় সে টেম্পারেচার মনিটর করে, রুমের টেম্পারেচার কত, অ্যাকর্ডিংলি তাকে কম্প্রেসর এর পাওয়ারটাকে কম বেশি করতে হয়, তাই না? তাহলে আপনি একটা রিমোটে বলে রাখছেন 22 ডিগ্রি, তাহলে 22 ডিগ্রি তাকে মেনটেন করতে হবে। তাহলে রুমের মধ্যে 22 ডিগ্রি আসে না 21 হয়ে গেল, নাকি এটা 24 হয়ে গেল, তো যখনই 22 থেকে 23-এ আসবে তখন সে আবার কম্প্রেসর ইউটিলাইজ করবে, আবার যখন সে 22 থেকে 21-এ ঢুকবে আবার কম্প্রেসর কমাই দিবে। তাহলে তাকে কন্টিনিউয়াসলি ইনপুট নিতে হচ্ছে না রুম টেম্পারেচার। তাহলে সেন্সর ইজ ইউর ইনপুট সোর্স। আর কি হতে পারে? স্ক্যানার হতে পারে। ডেস্টিনেশন কি হতে পারে আউটপুটের জন্য বলেন, তাড়াতাড়ি রেসপন্স করবেন তাড়াতাড়ি। হ্যাঁ, ডিসপ্লে, তারপর স্পিকার হতে পারে আউটপুট, ডেস্টিনেশন ইজ ইউর স্পিকার। তারপর প্রিন্টার হতে পারে, প্রজেক্টর হতে পারে আউটপুট। এমন কিছু মিডিয়াম বলেন তো যেটা ইনপুট আউটপুট দুইটার জন্যই কাজ করে, অর্থাৎ সোর্স ডেস্টিনেশন ডুয়াল রোল প্লে করতে পারে। টাচ স্ক্রিন একটা, আর তারপরে নেটওয়ার্ক প্যাকেটস, ফাইলস, ডেটাবেস। ফাইল থেকে আপনি রিডও করতে পারেন, ফাইলে আপনি ডেস্টিনেশন হিসাবে আউটপুট রাইটও করতে পারেন। ওকে, তাহলে আমরা সোর্স ডেস্টিনেশন বুঝতে পারলাম। তা আমাদের ক্ষেত্রে যে আমরা স্টোরেজ হিসাবে যেটাকে ইউজ করব ফাইল, এটা বেসিক্যালি ইনপুট আউটপুট দুটার জন্যই ইউজ হবে। যখন আমরা কন্টেন্ট ফার্স্ট টাইম নতুন একটা কন্টেন্ট স্টোর করব তখন আমরা রাইট করব, তখন ফাইলটা ডেস্টিনেশন হিসাবে কাজ করবে। আবার কোনো ডাটা প্রসেসিং কোয়ারির জন্য আমার এক্সিস্টিং অ্যাপ্লিকেশন ডাটাকে আমি যখন ইউজ করব তখন ফাইল থেকে আমি রিড করব, তখন ফাইল উইল বি দ্য সোর্স অফ ইনপুট। ওকে, এনি কোশ্চেন সো ফার? ওকে, এখন কনসোল আইওর কথা যখন আমরা বলছি, কনসোল মানে টার্মিনাল থেকে যে আমরা পাইথনে যেভাবে টাইপ করে দিয়েছি, নট টেক্সট ফিল্ড, কনসোল থেকে যেটা। কনসোল থেকে যখন আমরা ইনপুট নেই তখন এখানে তিনটা ল্যাঙ্গুয়েজ পাশাপাশি দেখানো হয়েছে, পাইথন, সি প্লাস প্লাস অ্যান্ড জাভা। তো ইউ আর ফ্যামিলিয়ার উইথ পাইথন অ্যান্ড জাভা। তাহলে পাইথনে আপনি যখন ইনপুট ফাংশনটা ইউজ করেন, এই ফাংশনটা কি করে? ইনপুট নেয় ফ্রম হুইচ সোর্স? কিবোর্ড। সোর্স তো অনেক কিছুই হতে পারে, তার মধ্যে একটা পার্টিকুলার সোর্স থেকে সে ইনপুটটা নেয়। তার মানে ইনপুট ফাংশনের জন্য ডিফল্ট সোর্স হচ্ছে কিবোর্ড। আপনি যখন প্রিন্ট ফাংশন ইউজ করেন, এক্স কে পাঠিয়ে দিলেন, ডেস্টিনেশন কোথায়? কিন্তু এটা তো প্রিন্টার হতে পারতো, স্ক্রিন কেন? ডিফল্ট। তাহলে আপনার প্রিন্ট ফাংশন জানে যে ওর ডিফল্ট ডেস্টিনেশন কোথায়। তাহলে কনসোল আইওর জন্য ডিফল্ট সোর্স এবং ডিফল্ট ডেস্টিনেশন প্রিডিসাইডেড। ডিফল্ট সোর্স হচ্ছে কিবোর্ড, ডিফল্ট ডেস্টিনেশন হচ্ছে আপনার স্ক্রিন বা মনিটর। ওকে, ফাইন। তাহলে এখন এই যে আমরা জাভাতে যখন প্রিন্ট করি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এই প্রিন্ট জাভাতে তো একটা মেথড, তাহলে এটার ক্লায়েন্ট কে? বা প্রিন্টটা কোন ক্লাসের মেথড? আমি যদি বলি যে আসিফ ডট পে বিল, তাহলে পে বিল মেথড যে কল করা হলো এটা ক্লায়েন্ট কে? আসিফ। তাহলে এটা কোন ক্লাসের মেথড? স্টুডেন্ট। তাহলে একইভাবে যদি আপনি এখানে দেখেন, আমি যদি এখানে বলি মাই আউট ডট প্রিন্ট, তাহলে এই প্রিন্টের ক্লায়েন্ট কে এবং এটা কোন ক্লাসের মেথড?
হ্যাঁ, মাই আউট তো অবজেক্ট, ক্লাস না, কারণ এম ছোট হাতের। তাহলে এটা কোন ক্লাসের মেথড? দুই লাইন উপরেই বলা আছে প্রিন্ট স্ট্রিম ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে মাই আউট ইকুয়াল টু নিউ প্রিন্ট স্ট্রিম। তাহলে এই ইনপুট আউটপুট রিলেটেড যে অপারেশনস সেগুলো হচ্ছে আপনার কোনো না কোনো স্ট্রিম ক্লাসের মেথড। তো কনসোল আউটপুটের জন্য আমরা যে প্রিন্ট বা প্রিন্ট লাইন মেথড ইউজ করি এটা হচ্ছে প্রিন্ট স্ট্রিম ক্লাসের মেথড। এবং এখানে আপনি কি পাঠালেন প্যারামিটার হিসাবে? কি পাঠালেন? হ্যাঁ, না, টাইপটা কি? ইন্টিজার। স্ট্রিং দিলে প্রিন্ট হইতো না? ডাবল দিলে প্রিন্ট হইতো না? তাহলে এটা কিভাবে হয়? কারণ হলো এই প্রিন্ট স্ট্রিম ক্লাসে এই প্রিন্ট লাইন বা প্রিন্ট মেথড ইজ ওভারলোডেড ফর অল নোন টাইপস, এই জন্য এটা কাজ করে। যাই দিবেন না কেন কাজ করবে, কারণ ওভারলোডেড। তাহলে আমার একটা ইন্টিজার দিলেও কাজ করবে, ফ্লোট দিলেও কাজ করবে, ডাবল দিলেও কাজ করবে, ক্যারেক্টার অ্যারে দিলেও কাজ করবে, একটা সিঙ্গেল ক্যারেক্টার দিলেও কাজ করবে, বুলিয়ান দিলেও কাজ করবে, স্ট্রিং দিলেও কাজ করবে, যে কোনো ক্লাসের অবজেক্ট দিলেও কাজ করবে, কারণ অবজেক্ট হচ্ছে সুপার ক্লাস। তাহলে ওবিজে ক্যান রিসিভ এনি ইনস্ট্যান্স অফ এনি ক্লাস। তাহলে যে কোনো কিছু আপনি প্রিন্টে দিতে পারেন, কনসোলে প্রিন্ট করে দিবে। কনসোলে যখন প্রিন্ট করবে ইট উইল বি প্রিন্টেড অ্যাজ ক্যারেক্টার্স, কারণ কিবোর্ড থেকে এভরি কি ইজ এ ক্যারেক্টার, আর কনসোল আপনি যখন প্রিন্ট করেন অ্যাজ ক্যারেক্টার। ওকে, এখন প্রশ্ন হলো যে আমরা এই মাই আউট, এটা তো আমার তৈরি করা একটা ইনস্ট্যান্স, এই হ্যান্ডেলটা আমি মাত্র ডিক্লেয়ার করে আমি নিজে এটাকে ইনস্ট্যান্সিয়েট করলাম অ্যাজ এ প্রোগ্রামার, করে এটাকে আমি ইউজ করতে চাচ্ছি টু কল দ্য প্রিন্ট মেথড। কিন্তু সেটা না করে আমরা কি করি? আমরা যেটা করি সেটা হইল আমরা কি করি? আমরা করি হলো এই আউটটাকে ইউজ, সিস্টেম ডট আউটকে ইউজ করি, মাই আউট ইউজ করি না। খেয়াল করে দেখবেন যে আমরা সিস্টেম ডট আউটটাকে ইউজ করি। তাহলে এই একই কোশ্চেন যদি করা হয় এই প্রিন্ট মেথডের ক্লায়েন্টকে, out, but out is not independent. My out was an independent handle. Niche, my out was an independent handle. A out is not independent. A out হচ্ছে কি? সিস্টেম কি বলেন? সিস্টেম ক্লাসের অবজেক্ট না, আসিফ স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। কিন্তু এখানে আপনি স্টুডেন্ট ডট আসিফ বলেন নাই, আসিফ ডট কি বলা যাবে? আইডি, মানে ফিল্ড। তার মানে সিস্টেম ক্লাসের একটা ফিল্ড হচ্ছে আউট, কিন্তু এখানে আপনি হ্যান্ডেলের জায়গায় ক্লাসের নাম ইউজ করছেন, তার মানে এটা স্ট্যাটিক ফিল্ড। So if you look at the system class, it has three fields, এই যে আউট আর এরর, এই দুটো হচ্ছে প্রিন্ট স্ট্রিম টাইপের কম্পোজিশন। ওকে, সিস্টেম ক্লাসের ফিল্ড হিসাবে এরা আছে, আর ইনপুট নেওয়ার জন্য ইনপুট স্ট্রিম ক্লাসের ইন আছে। তাহলে সিস্টেম ডট আউট এটাও আমরা ইউজ করতে পারি, এটাও তো একটা প্রিন্ট স্ট্রিম। সিস্টেম ডট আউট এটাও তো একটা প্রিন্ট স্ট্রিম। আবার আমার যে নিজস্ব মাই আউট ওটাও প্রিন্ট স্ট্রিম। দুটোকে আমি ইউজ করতে পারি প্রিন্টের ক্লায়েন্ট হিসেবে। কোশ্চেন হলো আমি কি সিস্টেম ডট আউট কে ইউজ করবো, কি আমি আমার নিজের মাই আউট কে ইউজ করব? যদি আমি আমার নিজের মাই আউট কে ইউজ করি, এটা তো আমার তৈরি করা ইনস্ট্যান্স, সো আমাকে এখন এক্সট্রা কোড লিখতে হবে টু কানেক্ট মাই আউট উইথ দ্য ডিজায়ার্ড ডেস্টিনেশন। আমি যখন সিস্টেম ডট আউট ইউজ করব, সিস্টেম ক্লাসের কনস্ট্রাক্টর অলরেডি
set the monitor as the destination for out. তাহলে সিস্টেম ক্লাস নিজেই তার দুইটা ফিল্ডের জন্য, তিনটা ফিল্ডের জন্য এই আউট আর এররের জন্য ডেস্টিনেশন হিসাবে মনিটরকে সেট করে দেয়, আর ইনের সোর্স হিসাবে সে কিবোর্ডটাকে সেট করে দেয়। তাহলে সিস্টেম ডট আউট, সিস্টেম ডট ইন, সিস্টেম ডট এরর যদি আমি ইউজ করি, I can actually automatically get the default source and destination configured. কিন্তু আমি যদি নিজের মাধ্যমে করে নিজের অবজেক্ট ইউজ করতে চাই, তাহলে তো আমার অবজেক্টটা জানে না যে ওর ডেস্টিনেশন কে বা সোর্স কে। তাহলে আমাকে তখন কিন্তু আবার এই এক্সট্রা কোড লিখতে হবে to actually extra code to connect my instance with desired destination, তখনই আমি শুধু এটা ইউজ করতে পারবো। এখন যেহেতু এই প্রিন্ট এবং ইনপুট খুব ফ্রিকোয়েন্টলি ইউজড অপারেশনস, এই ঝামেলাটা যাতে আমাদের করতে না হয়, এই জন্যই আমরা সিস্টেম ডট আউট ইউজ করি। কিন্তু বাধা নাই, আমি চাইলে আমারটাও করতে পারি, কিন্তু বাট দেন এগেন আই হ্যাভ টু কানেক্ট মাই আউট উইথ মাই ডেস্টিনেশন, যদি এটা আউটপুট টাইপের হয় আর ইনপুট টাইপের হলে সোর্স। এনি কোশ্চেন সো ফার? So far so good? Okay. এখন আসেন ফাইলের ক্ষেত্রে কিন্তু কোনো ডিফল্ট সোর্স বা ডিফল্ট ডেস্টিনেশন হবে না, ডাটাবেজের ক্ষেত্রেও হবে না। কেন? কিবোর্ডের ক্ষেত্রে একটাই তো কিবোর্ড, সো দ্যাট ক্যান বি ডিফল্ট। আপনার তো 5টা কিবোর্ড নাই যে কোন কিবোর্ডটা ডিফল্ট, দ্যাট ইজ দা কিবোর্ড। কিন্তু ফাইলের ক্ষেত্রে আপনার লাখ লাখ ফাইল থাকতে পারে, তাহলে কোনটা ডিফল্ট? বা ডাটাবেজের ক্ষেত্রে আপনার শত শত টেবিল থাকতে পারে, কোন ডাটাবেজের কোন টেবিল? নোবডি নোজ। কিন্তু আপনি যদি বলেন যে আমার ল্যাপটপের কোন কিবোর্ড, আরে ভাই একটাই তো কিবোর্ড। তো কাজেই ফাইলের ক্ষেত্রে কিন্তু কোনো ডিফল্ট নাই, ওকে, ডিফল্ট সোর্স বা ডিফল্ট ডেস্টিনেশন নাই। তাহলে আমাদেরকে একটা আউটপুটের জন্য ফাইলটাকে যদি আউটপুট হিসেবে ইউজ করতে চাই রাইটিং এর জন্য, তাহলে বলে দিতে হবে কোন ফাইল। আর যদি রিড করতে চাই ইনপুটের জন্য, তাহলে বলে দিতে হবে কোন ফাইল থেকে রিড করতে হবে। দেয়ার ইজ নো ডিফল্ট ফাইল ফর ইনপুট অর্থাৎ রিডিং, দেয়ার ইজ নো ডিফল্ট ফাইল ফর আউটপুট অর্থাৎ রাইটিং। তাহলে কনসোলের ক্ষেত্রে আমাদের এটা করতে হয় না, সিস্টেম ডট করলে হয়, কিন্তু ফাইলের ক্ষেত্রে বা ডাটাবেজের ক্ষেত্রে বা নেটওয়ার্কের ক্ষেত্রে আমাকে বলে দিতে হবে, ওকে, স্পেসিফাই করে দিতে হবে। এই স্পেসিফাই করব কার সাথে, কাকে? স্ট্রিম ক্লাসের অবজেক্টের সাথে আমার সোর্স বা ডেস্টিনেশনকে কানেক্ট করতে হবে। ওকে, নাও হোয়াট ইজ স্ট্রিম ক্লাস? স্ট্রিম ক্লাস হচ্ছে একটা মিডলম্যান। এখন ধরেন আপনার মেমোরিটা হচ্ছে নদীর এপারে, আর আপনার সোর্স হচ্ছে নদীর এই পারে। তাহলে আপনি নদীর এই পারে আপনার কিবোর্ড, আর নদীর ওই পারে হচ্ছে আপনার র্যাম, এক্স এর মেমোরি। তাহলে এই যেখান থেকে আপনি 4 বাইট কন্টেন্ট কিবোর্ড থেকে যে জেনারেট করতেছেন, এইটা আপনি এখন এক্স এর মধ্যে রাখবেন কিভাবে? নদীটা পার করে দিতে হবে না? এই নদীটা পার করতে গেলে আপনাকে আগে ওটাকে প্যাকেজিং করতে হবে। If the content is fragile, you have to handle it with care. You have to make appropriate packaging. You have to need some skilled labor to carry them, okay? Then unpack them and then store it into the memory of it. তাহলে এই ব্রিজ হিসাবে মাঝখানে কিন্তু এই কাজগুলো করার জন্য যে মেথডস গুলো দরকার, সেগুলো হচ্ছে স্ট্রিম ক্লাসের মেথড, ওকে? তো তার মানে আমাদের এখানে মিডলম্যান হিসাবে স্ট্রিম ইউজ করতে হবে। ওকে, তো এখন দেখেন, for any kind of IO যদি ইনপুট হয়, we need to use one of the suitable input stream class instance
as a bridge between the source of input and memory. Okay, and for any kind of output we need to use one of the suitable output stream category class instance as a bridge between the destination of output and memory. তাহলে এটা কি বুঝতে পারলেন? না বুঝলে প্রশ্ন করেন। তাহলে আপনি নদীর এই পার থেকে একটা কন্টেন্ট সোর্স থেকে নিয়ে ওই পারে গিয়ে আপনার মেমোরিতে রাখবেন, বা মেমোরি থেকে কন্টেন্টটা নিয়ে একটা এই পারে ডেস্টিনেশনে দিবেন। তাহলে মাঝখানে একটা ব্রিজ দরকার। সেই ব্রিজটাই হচ্ছে একটা স্ট্রিম ক্লাস ইনস্ট্যান্স, কারণ এই ট্রান্সফারের জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। এই কাজগুলো করার জন্য আপনি তো বসে বসে মেথড বানাবেন না, তাহলে ওই মেথডগুলো স্ট্রিম ক্লাস প্রোভাইড করে। ওকে, নাও এই ক্লাসগুলোকে স্ট্রিম বলা হচ্ছে কেন? বিকজ দে রিসিভ স্ট্রিম অফ বিটস। ওকে, সো দে হ্যাভ দেয়ার ওন বাফার অ্যাজ ফিল্ড, তাদের বাফারে এগুলো অ্যাকুমুলেট করে, তারপরে যদি কোনো প্রসেসিং করতে হয় করে তারপরে সে মেমোরিতে দেয় যদি এটা ইনপুট হয়, আর যদি আউটপুট হয় তাহলে মেমোরির কন্টেন্টটাকে সে আগে বাফারে নেয়, নিয়ে যদি কোনো প্রসেসিং করার দরকার হয় করে তারপরে সে আউটপুটে পাঠায়। এটার প্রয়োজনীয়তাটা কি, এই ব্রিজটার প্রয়োজনীয়তাটা কি, সেটা যদি আমরা একটু বুঝতে চাই তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে এখন দেখতে হবে। পার্সেন্টটা কমাই দেই না, 150 কি দেখা যায়? ওকে ওকে, ওটা বেশি জুম হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখেন এই ব্রিজটা কেন লাগে, এইটা যদি আমরা দেখার চেষ্টা করি। লেটস সে আপনি একটা এক্স এর ইনপুট নিচ্ছেন, তাহলে আপনি সি প্লাস প্লাস এভাবে নিতে পারেন, পাইথনে ইনপুট ফাংশন ইউজ করতে পারেন, অথবা জাভাতে আমরা একটা স্ক্যানার ইউজ করতে পারি, অথবা সিস্টেম ডট ইন ডট রিডও ইউজ করতে পারি, অথবা সিস্টেম ডট ইন কে স্ক্যানারের সোর্স হিসেবে দিয়ে দিতে পারি, তখন স্ক্যানার ক্লাসের মেথড নেক্সট ইন ইউজ করতে পারি। আইদার ওয়ে আমরা একটা এক্স এর ভ্যালু কিবোর্ড থেকে নিচ্ছি, বটম লাইন হচ্ছে এই। ওকে, এখন রিয়ালিটিতে আমাদের পারসেপশন হলো আমি একটা নাম্বার ইনপুট দিলাম কিবোর্ড থেকে 123, ইটস এ 4 বাইটস ইন্টিজার, কিন্তু রিয়ালিটিতে আমি সাপ্লাই দিয়েছি ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2, ক্যারেক্টার 3 ফলোড বাই এন্টার কি, which includes carriage return with new line character. এখন আমার এই 123 এটার যে অ্যাকচুয়াল বাইটস 123, এটার বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে 1111011, এই হচ্ছে বাইনারি অফ 123 of the integer 123, কিন্তু ইন্টিজার তো 4 বাইট, যেহেতু নাম্বারটা ছোট এই জন্য বামে লিডিং জিরো বেশি থাকবে। তাহলে এই 4টা 1011 এটা হচ্ছে আমার বাইনারি অফ 123, কিন্তু যেহেতু এটা ইন্টিজার 4 বাইট তাহলে বাকি বিটগুলো লিডিং জিরো, তাহলে এই হচ্ছে আমার 32 বিট অর্থাৎ 4 বাইট। তাহলে এক্স এর কন্টেন্ট হিসেবে কিন্তু এই বাইটগুলো, এই বিটগুলো আমি রাখতে চাই, কিন্তু এই বিটগুলোকে আমি সাপ্লাই দিয়েছি। আমি কি সাপ্লাই দিয়েছি? আমি সাপ্লাই দিয়েছি ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2, ক্যারেক্টার 3 এন্ড ক্যারেজ রিটার্ন ক্যারেক্টার 3। তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারের আবার একটা ASCII কোড আছে। ইফ ইউ লুক ইনটু দ্য ASCII চার্ট, এই যে ASCII ক্যারেক্টার 1 বাইট, 1 বাইট মানে 8টা 0 অথবা 8টা 1, তাহলে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 8টা 0, মানে 8টা বিটই যদি 0 হয় তাহলে ওটার নিউমেরিক ভ্যালু 0, ডেসিমাল ভ্যালু 0, তার মানে ওটা কোড 0। তো কোড 0 হচ্ছে ক্যারেক্টার, হচ্ছে নাল ক্যারেক্টার। আর 8টাই যখন 1 হবে তখন আমার এই 8টা 1 এর ভ্যালু হচ্ছে 255। এই যে গ্রিক সিম্বল, ল্যাটিন সিম্বল, এটা হচ্ছে আমার
এই 255 কোডের যে করসপন্ডিং ক্যারেক্টার। আমি যদি অ্যালফাবেটের দিকে যাই, আমাদের যে নোন ক্যারেক্টার সেগুলো 127 এর মধ্যেই শেষ। এই যে দেখেন, all the alphabets, small a begins with 97. These are the operator, okay. Capital A begins with 65 and other symbols. তাহলে আমরা নরমালি কিবোর্ডে যেগুলো ইউজ করি সেগুলো এর মধ্যেই হয়ে যাচ্ছে। তাহলে আমি সাপ্লাই দিলাম কিন্তু ক্যারেক্টার 0, ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2, অর্থাৎ 48, 49, 50, 123, 49, 50 and 51, আর হচ্ছে 13 which is carries return, এই যে 13 carries return, ওকে। তাহলে আমার যে বাইট, সাপ্লাইড বাইট, সেটা হচ্ছে ক্যারেক্টার 1 এর কোড 49, সো 49 এর বাইনারি হচ্ছে এটা, অর্থাৎ 32 প্লাস 16 প্লাস 1, এই হচ্ছে 49, ওকে। এটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 16 প্লাস 32, এটা হচ্ছে 51, এইভাবে বাইনারিটা পাচ্ছি। তাহলে আর ক্যারেজ রিটার্ন 13 মানে 8 প্লাস 4 প্লাস 1, 13। তো তাহলে আমার গিভেন ইনপুট হচ্ছে এগুলো, কিন্তু আমি এক্সপেক্টেড কন্টেন্ট হচ্ছে এগুলো। তাহলে আমি যদি সরাসরি ইনপুটের কন্টেন্ট এক্স এর মেমোরিতে রেখে দিই, তাহলে এক্স এর ভ্যালু কি 123 হবে? কি হবে? এক্স এর ভ্যালু হবে তখন বিশাল একটা ভ্যালু হবে। কি হবে? এই যে এগুলো 110001, ডেসিমলে যাই, 110001, তারপরে ও না, বাইনারিতেই দিতে হবে, কারণ এটা বাইনারি ভ্যালু, তাই না? তাইলে আবার শুরু থেকে করি, বলেন কত? এই যে লিডিং 0 বাদ দেন, 110001, 1, তারপর 0011, 0010, তারপর 0011, 0011, তারপর 00001101। এটা হচ্ছে আমার সাপ্লাইড বাইটস কিবোর্ড থেকে। এইটা যদি সরাসরি আমি এক্স এর মধ্যে রাখি, এক্স এর ভ্যালু হবে 82,53,73,453, কিন্তু আমার পারসেপশন কি 123। তাহলে এটাকে প্রসেসিং করতে হবে, ওই যে পার্সেন্ট, পার্স ফ্লোট, ওগুলো কিন্তু এই কনভার্সন গুলো করে। তাহলে আপনার র্যাপার ক্লাসে যেমন কনভার্সন মেথড গুলো আছে, স্ট্রিম ক্লাসেও আছে। তাহলে এই বাইট গুলো সে আগে স্ট্রিম নিজে তার নিজস্ব বাফারে এটাকে হোল্ড করে, তারপরে ডিপেন্ডিং অন what it is supposed to return, if required it does the processing. That is why the middleman as a stream is very important, okay. তার মানে যে কোনো ধরনের আইওতে একটা স্ট্রিম ক্লাস মাঝখানে থাকবে, ডাইরেক্ট যেতে পারবে না। বিপদ তো এখানে দেখতে পাচ্ছি আমরা, ডাইরেক্ট গেলে কি সমস্যা হতে পারে, ওকে। এখন আমরা দেখব যে আমাদের ফাইল আইও নিয়ে আমরা যখন কথা বলছি, তাহলে আমাদের ফাইল আইওর ক্ষেত্রেও কোনো না কোনো স্ট্রিম ইউজ করতে হবে। তাহলে কনসোল আইওর ক্ষেত্রে যে স্ট্রিম ক্লাস, সি প্লাস প্লাসেরটা আমরা বাদ দিচ্ছি, জাভারটা আমরা অলরেডি আলোচনা করলাম। আউটপুটের জন্য প্রিন্ট স্ট্রিম, আর ইনপুটের জন্য ইনপুট স্ট্রিম, ওকে, ইনপুট স্ট্রিম। ফাইল আইওর ক্ষেত্রে আমরা কোন স্ট্রিম ক্লাস ইউজ করব ডিপেন্ডস অন হোয়াট টাইপ অফ স্ট্রিম। স্ট্রিম গুলোর মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে, ওকে। সেটা ফাইলের নেচার, কন্টেন্টের নেচারের উপর ডিপেন্ড করবে। তাহলে এখন ওই জায়গাটাতে আমাদের একটুখানি আলোচনা করতে হবে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ফাইলস দ্যাট উই ক্যান থিঙ্ক অফ ফর আওয়ার অ্যাপ্লিকেশন। বেসিক্যালি টু টাইপস, বাইনারি ফাইল অ্যান্ড টেক্সট ফাইল, ওকে। আপনি বোধহয় টেক্সট ফাইলের কথা বলতেছিলেন শুরুতে কেউ একজন, ঠিক আছে, ওকে। তাহলে আমাকে এটা বলেন যে টেক্সট ফাইল আর বাইনারি ফাইলের পার্থক্য কি? বাইনারি ফাইল রিয়েল লাইফে বেশি ইউজ করেন,
ওইটা বাদ দেন, আপনি মানে জেনারেলি স্পিকিং যে একটা টেক্সট ফাইল আর বাইনারি ফাইলের চরিত্রগত পার্থক্যটা কোথায়? বাইনারি টেক্সট ফাইল কন্টেন্টস, হ্যাঁ, আর বাইনারি ফাইল কন্টেন্টস মানে 0 1, টেক্সট ফাইল কন্টেন্টস নট 0 1। তাহলে দুইটা ফাইলই তো 0 1। তাহলে if you think about the actual raw content at the physical storage, there is no difference. Okay, there is no difference. তাহলে টেক্সট ফাইল আর বাইনারি ফাইলের পার্থক্য যদি আমরা একটু দেখি, যে এখানে আমরা আসলে our intention is to store the text, অর্থাৎ human readable characters, ASCII code অথবা Unicode character. So if that is our purpose, we can use text file. তখন এই ফাইলটা যখন আপনি কোনো একটা টেক্সট এডিটরকে দিবেন, যে কোনো টেক্সট এডিটরকে, টেক্সট এডিটরের কাজ হচ্ছে ফাইলটাকে ওপেন করে টেক্সট হিসাবে ইন্টারপ্রেট করা। তার মানে টেক্সট এডিটরকে যখন সে দিবেন, ASCII ক্যারেক্টার যদি থাকে, তাহলে সে প্রত্যেকটা বাইটকে রিড করবে অ্যাজ এ ক্যারেক্টার এবং সেই ক্যারেক্টারটা সে ডিসপ্লে করবে অন দ্য এডিটর স্ক্রিন। আপনার টেক্সট এডিটরের যে উইন্ডো আছে, সেটা নোটপ্যাড হোক, ওয়ার্ড হোক, যাই হোক, ব্রাউজার হোক, তাহলে আপনার এডিটরের স্ক্রিনে সে ক্যারেক্টারগুলো শো করবে। কিন্তু বাইনারি ফাইলের কন্টেন্ট ইজ নট মেন্ট টু রিপ্রেজেন্ট ক্যারেক্টার্স। That is the difference. But they are also byte, that is also byte. Text file content is also collection of bytes. Binary file content is also collection of bytes. আপনি একটা ইমেজ ফাইল বানালেন, জেপিজে ফাইল, তাহলে একটা জেপিজে ফাইলের সাইজ যদি হয় 2 কিলোবাইট, তাহলে ওখানে 2000 প্লাস বাইটস আছে, 2048 বাইটস আর দেয়ার ইফ ইট ইজ 2 কিলোবাইট। তাহলে ওই বাইটগুলোকে এক একটা বাইট কি এক একটা ক্যারেক্টার? না। তাহলে এই বাইটগুলো আসলে কি রিপ্রেজেন্ট করে? 3টা বাইট মিলে RGB, একটা বাইট রেডের জন্য, একটা বাইট গ্রিনের জন্য, একটা বাইট ব্লুর জন্য। তাহলে এই যে 3টা বাইট মিলে একটা পিক্সেল ভ্যালু পাচ্ছেন আপনি। এক বাইট হলে 8টা 0 থেকে 8টা 1 পর্যন্ত, 2 to the power 8, 256 হচ্ছে রেঞ্জ। তো ভ্যালু হচ্ছে 0 থেকে 255। তাহলে রেডের 256টা শেড থাকবে। দ্য নো রেড মানে 0, রেড কম্পোনেন্ট 0, তাহলে রেডের বাইটের সবগুলো 0, 8টা 0। আর যদি রেডের তীব্র রেড মানে সবচেয়ে উজ্জ্বল রেড, তাহলে 8টা 1। আর এই 0 1 এর কম বেশি করে রেডের আপনি 256টা শেড পেতে পারেন। সিমিলারলি ব্লুর জন্য আবার 256টা কম্বিনেশন পসিবিলিটিস, গ্রিনের জন্য। এদের আবার 3টাকে একসাথে মিশাইলে আবার আপনি একটা কালার পাচ্ছেন। তাহলে এই 24টা বাইটকে যদি একসাথে ধরেন, 2 to the power 24, হুইচ ইজ 16 মিলিয়ন, এটা বলে 16 মিলিয়ন কালার। তাহলে এই ইমেজ ফাইলের যে কন্টেন্ট, এই বাইটগুলো কি ক্যারেক্টার রিপ্রেজেন্ট করে? তাহলে আপনি ইমেজ ফাইলকে কখনোই বলবেন না টেক্সট ফাইল। আপনার অডিও ফাইল নেভার টেক্সট ফাইল। অডিও ফাইলের বাইটস গুলো জেনারেটেড বাই দ্য কোডেক্স। আপনি যখন মাইক্রোফোনে রেকর্ড করতেছেন, তখন আপনার যে কোডেক, এনকোডার, ডিকোডার, ওকে, তাহলে এই এনকোডার ডিকোডার সফটওয়্যার বেসিক্যালি আপনার এই সাউন্ড মডুলেশনটাকে ইন্টারপ্রেট করে বাইটে কনভার্ট করতেছে। সো দোজ আর দ্য কন্টেন্টস অফ ইউর অডিও ফাইল অথবা ভিডিও ফাইল অথবা পিডিএফ ফাইল, তাই না, বিভিন্ন ধরনের ফাইল। তাহলে এগুলো হচ্ছে আমার বাইনারি ফাইল, যার বাইটস গুলো, ইন্ডিভিজুয়াল বাইটস আর নট মেন্ট টু রিপ্রেজেন্ট হিউম্যান রিডেবল ক্যারেক্টার, সেটাই হচ্ছে বাইনারি ফাইল। কিন্তু as far as the content is concerned, everything is 0 1 1 at physical level. Okay, এই গল্প করেন কেন? ডায়াগ্রাম নিয়ে আমার ক্লাসের মধ্যে ডিস্টার্ব করছে না। ক্লাসের পরে 2 ঘন্টা করেন, আলাপ, অসুবিধা কি?
আপনার তো 5:30টার পরে ছেড়ে দেবো, তখন বসে করেন। আচ্ছা, তাইলে পরে এটা আমরা বুঝতে পারলাম। আসলে বাই দ্য ওয়ে 0-1 কিন্তু আসলে একটা মিথ। 0-1 বলে কিছু নাই। আমরা যে বলি যে আমার ফাইল স্টোর হচ্ছে 0 and 1, এইটাও আসলে মিথ। আসলে কি স্টোর হয়? ইয়েস নো বলে কিছু স্টোর করা যাবে? আমার পকেটে একটা ইয়েস রাখলাম আর একটা নো রাখলাম, এটা হবে? ইন্ডিকেট করতেছেন, বাট ইটস এ মিথ। মিথ বুঝেন তো? আমরা বিশ্বাস করি কিন্তু আসলে এটার কোনো রিয়েলিটিতে এটা নাই, বাট উই বিলিভ ইন দ্যাট। দ্যাট ইজ অ্যাকচুয়ালি মিথ, তাই না? আমরা বিশ্বাস করি চাঁদের মা বুড়ি, চাঁদে একজন বুড়ি আছে চরকা কাটে, উই বিলিভ দ্যাট, বাট দ্যাটস এ মিথ। রিয়েলিটিতে তো আর এটা কিছু নাই। তো এই 0-1 মিথ কেন? কারণ আপনি যখন এসএসডি বা পেন ড্রাইভে স্টোর করতেছেন, ইউ আর স্টোরিং ভোল্টেজ ইন ইউর ট্রানজিস্টরস। তাহলে প্রেজেন্স অফ ভোল্টেজ, অ্যাবসেন্স অফ ভোল্টেজ। তাহলে আপনার এই যে মিলিয়নস অফ ট্রানজিস্টর একটা চিপের মধ্যে, বা বুঝেন তো, তাই না? আপনার এই যে এখনকার যে চিপ, কত ন্যানোমিটার? 3 ন্যানোমিটার চলে আসছে এখন, তাই না? কোয়ালকমের যেটা বা অ্যাপেলের যেটা M3 নিউ জেনারেশন M3 চিপস, যেটা এগুলো হচ্ছে আপনার 3 ন্যানোমিটার, 2 ন্যানোমিটারের দিকে যাচ্ছে। তো তাহলে এতটুকু একটা চিপসের মধ্যে আপনি বিলিয়নস অফ ট্রানজিস্টরস, ওকে? তাহলে আপনার পেন ড্রাইভ যদি 1 টেরাবাইট হয়, তাই না? তাহলে 1 টেরাবাইট মানে 1 ট্রিলিয়ন বাইটস। ওটাকে 8 দিয়ে গুণ দেন, তাহলে 8 ট্রিলিয়ন বিটস। তাহলে 8 ট্রিলিয়ন ট্রানজিস্টর ওখানে আছে ভোল্টেজ স্টোর করার জন্য। তো এই যে প্রেজেন্স অফ ভোল্টেজ আর অ্যাবসেন্স অফ ভোল্টেজ, এটা হচ্ছে একটাকে আপনি 0 বলেন, একটাকে 1 বলেন, সিম্বলিক। 0-1 হচ্ছে সিম্বলিক, বা ইয়েস নো বলতে পারেন। 1 মানে ইয়েস, 0 মানে নো, তাই না? আপনি যখন ম্যাগনেটিক ডিস্কে রাখেন, তাহলে ম্যাগনেটাইজ সেল, ডিম্যাগনেটাইজ সেল, একটাকে আপনি 1 বলতেছেন, একটাকে 0 বলতেছেন। ডিভিডিতে যখন রাইট করতেছেন, তাহলে লেজার বার্ন, হাই ইন্টেন্সিটি পিট, লো ইন্টেন্সিটি পিট, একটাকে 1, একটাকে 0। তাহলে ফিজিক্যাল লেয়ার আসলে 0-1টাও সিম্বলিক। তো হার্ডওয়্যার লেভেলে ফাইলের কন্টেন্টের ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ কোনো পার্থক্য নাই। টেক্সট ফাইল, বাইনারি ফাইল বলার উদ্দেশ্য হচ্ছে যে হাউ উই ইন্টারপ্রেট দ্য কন্টেন্ট। আপনি যখন প্রত্যেকটা বাইটকে একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করতে চাবেন, তখন অ্যাকচুয়ালি ইউ শুড কিপ দ্য কোড অফ দ্য ক্যারেক্টার, কোড অফ দ্যাট ক্যারেক্টার। তো তখন সেটাকে আমরা টেক্সট ফাইল হিসাবে ক্রিয়েট করব। কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ডেটা, দে আর নট টেক্সট ফাইল। আপনার অ্যাপ্লিকেশন ডেটা কি? আপনার অ্যাপসে যদি একটা ইমেজ ড্র করার অপশন থাকে, তাহলে আপনি একটা ইমেজ ফাইল তৈরি করবেন। এটা কি টেক্সট ফাইল না বাইনারি ফাইল? ইমেজটা কি টেক্সট ফাইল? আপনি একটা এফএক্সএমএল অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, বাচ্চাদের এডুটেইনমেন্ট অ্যাপ্লিকেশন, যেখানে সে ইমেজ ড্র করতে পারবে, পুরোটাকে সে সেভ করতে পারবে। তাহলে যে ফাইলটা ক্রিয়েট হবে, সেটা কি টেক্সট ফাইল না বাইনারি ফাইল? বাইনারি ফাইল। আপনার অ্যাপসের মধ্যে রেকর্ডিং এর ব্যবস্থা আছে, তাহলে অডিও ফাইল তৈরি হবে। বা ওয়েব ক্যাম থেকে আপনি ডাটা ক্যাপচার করেন, তাহলে ভিডিও ক্রিয়েট হবে। তাহলে এই MP3 ফাইল, MP4 ফাইল, এগুলো কি টেক্সট ফাইল না বাইনারি ফাইল? বাইনারি ফাইল। আপনার অ্যাপ্লিকেশন ডাটা আপনি ফিল্টার করে নিয়ে আসছেন, কাকে ফিল্টার করে নিয়ে আসছেন? অবজেক্ট। তাহলে আপনার অ্যাপ্লিকেশন ডাটা হচ্ছে মডেল ক্লাস অবজেক্ট, যেগুলো নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সেগুলোই তো আপনার অ্যাপ্লিকেশন ডেটা। তাহলে এই ক্লাসের অবজেক্টগুলো কি ক্যারেক্টার্স? নো। তাহলে আপনি যখন অবজেক্টকে অবজেক্ট হিসেবে রাইট করতেছেন ফাইলে বা ডাটাবেসে, অবজেক্টকে অবজেক্ট হিসেবে ডাইরেক্ট রিড করতেছেন, নট অ্যাজ এ স্ট্রিং, অবজেক্ট ইটসেলফ। তাহলে আপনার অ্যাপ্লিকেশন ডাটা অবজেক্টগুলো বাইনারি ফাইল। আবার এই অবজেক্টগুলোকে ফিল্টার করে আপনি একটা চার্ট জেনারেট করলেন, একটা টেবিলে কিছু ফিল্টার্ড ইনফরমেশন হলো, এই পুরাটাকে আবার আপনি একটা পিডিএফ বানাতে যাচ্ছেন, দ্যাট পিডিএফ ইজ এ বাইনারি ফাইল। তাহলে আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অলমোস্ট অল উইল বি বাইনারি ফাইল। এটা কি আমরা বুঝতে পেরেছি?
বুঝি নাই। ওকে, তাহলে is there any scope of having text file in your application? আগে আমাকে এটা বলেন, একটা কন্টেন্টকে আপনি টেক্সট ফাইল হিসাবে কেন রাখবেন? কোন একটা কন্টেন্টকে? না না, আবার শোনেন, আপনি একটা ইমেজ ড্র করলেন, ওটা একটা কন্টেন্ট না? আপনি একটা গান রেকর্ড করলেন, এটা কন্টেন্ট না? আপনি একটা ভিডিও করলেন, এটা কন্টেন্ট না? আপনি একটা বিল জেনারেট করলেন, এটা একটা কন্টেন্ট না? তো যে কোনো কিছুই তো আপনার কন্টেন্ট হইতে পারে। তাহলে একটা কন্টেন্টকে আপনি টেক্সট ফাইল হিসেবে চুজ করবেন কখন স্টোর করার জন্য? যখন হিউম্যান রিডেবল টেক্সট, যখন সেই কন্টেন্টটা হিউম্যান রিডেবল টেক্সট ওপেন ফর এভরিবডি। যেমন রিডমি, ইনস্টলেশন গাইড, ফ্যাক্ট, frequently asked questions about the company, তাই না? তাহলে এই ধরনের কন্টেন্ট যদি আপনি আপনার অ্যাপ্লিকেশনে রাখতে চান, you can go for text file, but never ever store your model class objects in text file. So আপনার যদি একটা বিল ক্লাস থাকে, তাহলে bill.bin একটা বাইনারি ফাইল। আপনার যদি এমপ্লয়ি একটা মডেল ক্লাস থাকে, employee.bin আপনার একটা বাইনারি ফাইল। তাহলে আপনার যদি 15টা বা 20টা মডেল ক্লাস থাকে যাদেরকে আপনি ইনস্ট্যান্সিয়েট করবেন, নন অ্যাবস্ট্রাক্ট, এরা আপনার সব বাইনারি ফাইলে ঢুকবে, নট টেক্সট ফাইল। ওকে, দ্যাটস নট লজিক্যাল। কেন? কারণ আমি যদি আমার অবজেক্টকে টেক্সট ফাইলে রাখি, এটাকে টু স্ট্রিং করে টেক্সটে কনভার্ট করে রাখতে হবে। তাহলে এখানে একটা কনভার্সন ওভারহেড। আবার যখন রিড করবো আমি তো স্ট্রিং পাবো, তো ওই স্ট্রিং দিয়ে তো আমি আমার কোনো ডাটা প্রসেস করতে পারবো না, কারণ ডাটা প্রসেস করতে হলে আমাকে মডেল ক্লাসের মেথড ইউজ করতে হবে। তাহলে ওই স্ট্রিংটাকে আবার আমাকে অবজেক্টে রিকনভার্ট করে তারপরে ওটাকে ক্লায়েন্ট হিসাবে মেথড বা কোথাও ইউজ করতে হবে। তাহলে এই যে কনভার্সন রিকনভার্সন to and fro from non-textual data to text, because I want to save it in a text file, just for that. For what? You're creating lots of execution bottleneck. If your data volume is high, it will create a lot of bottleneck. So never ever text file is the suitable candidate for application data. Apnar database is implemented as binary, not text. So আমরাও আমাদের অ্যাপ্লিকেশন ডাটাগুলোর জন্য বাইনারি ফাইল ইউজ করব। দুই একটা টেক্সট ফাইল আপনি রাখতে পারেন জাস্ট ফিক্সড টেক্সট হিসাবে, যেগুলো কেউ চাইলে দেখতে পারে, যেগুলো আপনার অ্যাপ্লিকেশন ডাটা না, জাস্ট জেনারেল ইনফরমেশন। ওকে, সেই ধরনের কিছু ফাইল আপনি রাখতে পারেন। কিন্তু আপনার মডেল ক্লাস সিআর এর মানে আপনার ক্লাস ডায়াগ্রামের যে ক্লাসগুলো, তার অবজেক্টগুলো কিন্তু আপনাকে বাইনারি ফাইলে রাখতে হবে। ওকে, তাহলে আমরা উই আর গুড। ওকে, এখন কথা হলো যে এখানে তো স্ট্রিম লাগবে। কনসোলে যেমন প্রিন্ট স্ট্রিম, ইনপুট স্ট্রিম ইউজ করেছি, এখানেও স্ট্রিম লাগবে। এখন এখানে আমরা কোন ধরনের স্ট্রিম ইউজ করব সেটা বুঝতে হলে আমাকে এখন এই ক্যাটাগরি বুঝতে হবে, স্ট্রিমের সাব ক্যাটাগরি। ওকে, আমার কন্টেন্ট যদি র বাইটস হয়, তাহলে আমি সরাসরি বাইট স্ট্রিম ক্যাটাগরির ক্লাস ইউজ করব। র বাইটস মানে ইন্ডিভিজুয়ালি বাইট কোনো কিছু মিন করে না, বাট অ্যাজ এ স্ট্রিম অফ বাইটস, কালেকটিভলি অ্যাজ এ হোল দে রিপ্রেজেন্ট দ্য কন্টেন্ট। যেমন একটা ইমেজ ফাইল, একটা নির্দিষ্ট কয়েকটা বাইট দিয়ে একটা ইমেজের কিছুই রিপ্রেজেন্ট করে না, তাই না? কিন্তু আপনার 3 কিলোবাইট যদি ইমেজ ফাইলটার সাইজ হয়, তাহলে ওখানে 1000 পিক্সেলের কন্টেন্ট আছে। সো কালেকটিভলি উইল গেট দ্য ইমেজ। তো এরকম র, তাহলে আপনার প্রজেক্টের জন্য কি সরাসরি ব্রাইট স্ট্রিম ইউজ করার স্কোপ আছে? আপনাদের কারো প্রজেক্টে আপনারা ইমেজ ক্রিয়েট করার অপশন রাখছেন? থাকলে ভালো হয়, সেটা অন্য জিনিস, কিন্তু আপনারা প্ল্যান করছেন কিনা? করেন নাই। অডিও রেকর্ডিং এর অপশন চিন্তা করছেন?
করেন নাই, ভিডিও করেন নাই, তাইলে আপনার এখানে স্কোপ আছে না নাই? আছে। সেটা হলো যে আপনি যদি রিপোর্ট জেনারেট করে পিডিএফ কাউকে ইমেলে পাঠানোর জন্য পিডিএফ জেনারেট করতে চান, তাহলে আপনার অ্যাপ্লিকেশন থেকে যে সেভ অ্যাজ পিডিএফ বাটন ক্লিক করলে তখন আপনার এই যে এফএক্সএমএল এর যে টেবিল ভিউ এবং চার্ট এই পুরাটাকে সে একটা পিডিএফ এ কনভার্ট করে ফেলতে পারে। তখন আপনাকে এই র বাইট স্ট্রিম হিসাবে ফাইল আউটপুট স্ট্রিম ক্লাসটা ইউজ করতে হবে। তাহলে পিডিএফ রাইট করার জন্য আমরা ফাইল আউটপুট স্ট্রিম ইউজ করব। ওকে, বা একটা অডিও ফাইল, ইমেজ ফাইল, ভিডিও ফাইলকে ওপেন করার জন্য বা পিডিএফ কে যদি ওপেন করতে চাই তাহলে আমরা ফাইল ইনপুট স্ট্রিম ইউজ করব ফর রিডিং, ফাইল আউটপুট স্ট্রিম ফর রাইটিং। আমরা যদি ক্যারেক্টার স্ট্রিম অর্থাৎ টেক্সট ফাইল ইউজ করতে চাই, ক্রিয়েট করতে চাই, তাহলে রাইটিং এর জন্য আমাদের যে স্ট্রিম ক্লাস তার নাম হচ্ছে ফাইল রাইটার, আর রিডিং এর জন্য যে স্ট্রিম ক্লাস মিডলম্যান হিসেবে কাজ করবে ফাইল রিডার, অথবা এখানে আমরা স্ক্যানারও ইউজ করতে পারি। সেক্ষেত্রে স্ক্যানারের সোর্স হবে ফাইল, নট সিস্টেম ডট ইন, ফাইল, দ্যাট পার্টিকুলার ফাইল। আমরা যদি ডাটা, র ডাটা অর্থাৎ আমার যে নোন ডাটা টাইপস লাইব্রেরিতে যেগুলো আছে, প্রিমিটিভস প্লাস র্যাপার ক্লাস ইনক্লুডিং স্ট্রিং, তাহলে আমার একটা স্ট্রিং আছে, আমার একটা ডাবল আছে, ইন্টিজার আছে, এদেরকে আমি স্ট্রিং এ কনভার্ট করতে চাই না, আবার এরা কোনো ইন্ডিভিজুয়াল অবজেক্টও না। তাহলে এদেরকে যদি বাইট ডিস্টর্ট না করে অ্যাজ ইট ইজ আমি স্টোর করতে চাই, রিড রাইট করতে চাই কোনো ফাইলে, তখন আমি ডাটা স্ট্রিম ইউজ করতে পারি। ইন দ্যাট কেস স্ট্রিম ক্লাসের নাম হবে ফর রাইটিং ডাটা আউটপুট স্ট্রিম, ফর রিডিং ডাটা ইনপুট স্ট্রিম। তো এটার ইউজ কেস খুব লিমিটেড, নিশ, আপনার অ্যাপ্লিকেশন থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যেটা থাকবে গ্যারান্টেড মোস্ট কেসেস সেটা হচ্ছে অবজেক্ট স্ট্রিম, কারণ মোস্ট কেসেস উইল বি ক্রিয়েটিং object of your model class for writing, and also you'll be reading object of your model class from the file directly without converting to string. তাহলে যে নিউ স্টুডেন্ট করলে যে মেমোরি অ্যালোকেট হইলো যে কয় বাইট, সেই বাইট গুলোই ডাইরেক্টলি রাইট হয়ে যাবে। ওকে, তাহলে আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রিম ক্লাস হচ্ছে অবজেক্ট আউটপুট স্ট্রিম এন্ড অবজেক্ট ইনপুট স্ট্রিম। এই দুইটা নিয়ে আমরা বেশি কাজ করব, আর দেখার জন্য আমরা সবগুলাই ইউজ করব ফর টেস্টিং। কিন্তু আপনার প্রজেক্ট আপনাকে এবং ফাইনাল এক্সামে এবং প্রজেক্টে আপনাকে আসলে এই দুইটাই বেশি ইউজ করতে হবে। আর যদি পিডিএফ বানান তাহলে এটা ইউজ হবে। ওকে, তাহলে এই স্ট্রিম ক্লাসে আপনি যে কনসোলে যখন প্রিন্ট করতেন তখন আপনি my_out.print অথবা system.out.print ইউজ করছেন না? ওখানে প্যারামিটার হিসেবে কি দিবেন? যে কোনো একটা টাইপের ডাটা, তাই না? যে কোনো ওভারলোড করা আছে সব টাইপের জন্য। তো এখানে আপনি কি রাইট, এখানে আপনি আসলে যে মেথডগুলো পাবেন, রাইট ইন অথবা রাইট ফ্লোট, রাইট ডাবল, ওকে, রাইট ইউটিএফ স্ট্রিং এর জন্য ইউনিফাইড টেক্সট ফরম্যাট। আবার এখানে কি পাবেন? রিড ইন, রিড ফ্লোট। ওখানে শুধু প্রিন্ট লাইন এদিকে আমরা ইউজ করছি। এখানে আপনি স্পেসিফিক টাইপের ডাটাকে 8 বাইটস রাইট করতে চাচ্ছেন, তাহলে আপনার একটা ডাবল আছে 8 বাইট। তাহলে ডাটা আউটপুট স্ট্রিমের হ্যান্ডেলটার নাম যদি হয় ধরেন DOS, ওকে, ধরেন আপনি বললেন যে ডাটা আউটপুট স্ট্রিম DOS ছোট হাতের ইকুয়াল টু নিউ ডাটা আউটপুট স্ট্রিম। তাহলে DOS ডট রাইট ডাবল প্যারামিটার আপনার যে ডাবল ভেরিয়েবলটা আছে দিবেন, তাহলে ওইটার 8 বাইট সরাসরি ফাইলে রাইট হয়ে যাবে। তো এটার ইউজ কেস হয়তো আপনি তেমন পাবেন না, থাকলেও সেটা নিশ, লিমিটেড, কিন্তু আপনার যেটা থাকবে এটা। তাহলে এইটার মেথড কি হবে? ধরেন এটার হ্যান্ডেলটার নাম দিলেন আপনি ছোট হাতের OOS, অবজেক্ট আউটপুট। তাহলে OOS ডট, এখানে কি ছিল? রাইট ইন্ট অথবা রাইট ফ্লোট অথবা রাইট ডাবল, এরকম কিছু। এখানে কি থাকবে? OOS ডট রাইট অবজেক্ট, OOS ডট রাইট অবজেক্ট, প্যারামিটার হচ্ছে আসিফ। বুম, আসিফ উইল বি রিটার্নিং টু দ্য ফাইল। লুপের মধ্যে চালিয়ে বললেন
যে স্টুডেন্ট এস কোলন স্টুড লিস্ট, লুপের মধ্যে আপনি বলতেছেন ওএস ডট রাইট অবজেক্ট প্যারামিটার এস, তাহলে লুপের মধ্যে সে একটা একটা করে স্টুডেন্ট অবজেক্টকে ডাইরেক্ট ফাইলে রাইট করে ফেলবে। রিড করার সময় রিড অবজেক্ট উইল রিটার্ন দ্য অবজেক্ট। বোঝা গেল? তাহলে আমরা এইগুলো ইউজ করব, এগুলো এখন আমরা টেস্ট করে দেখব। আজকে তো সময় হবে না, আমরা নেক্সট ক্লাসে দেখব। কিন্তু আরেকটু রিলেটেড কনসেপ্ট আমাদের এই ফাইল হ্যান্ডলিং এর সাথে যেটা দরকার সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। ওকে, এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে বেশি কথা বলার আগে আগে আপনারা আমাকে বলেন যে এই অংশটাতে কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। What we are trying to do here in this code? তাহলে আমরা এখানে দুইটা ইন্টিজার arb system.in.read সেটার থেকে আমার স্ক্যানারের সোর্স হিসেবে যদি system.in দিয়ে দেই, তাহলে স্ক্যানার আমাকে ডাইরেক্ট স্ক্যানারের কাছ থেকে আমি ডাটা টাইপটাই পেতে পারি, নেক্সট দিন আমাকে ইন্টিজারটাই দিবে। তাহলে আমি ইউজারের কাছ থেকে arb এর ইনপুট নিয়ে নিলাম, আর যেহেতু ডিভিশন ফ্র্যাকশন হতে পারে এই জন্য সি ফ্লোট নিয়েছি, আর ডিভিশনটা যাতে ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক হয়, মানে ইন্টিজার অ্যারিথমেটিক হলে কি হবে 10 ডিভাইডেড বাই 3 উইল বি 3, কিন্তু 10 ডিভাইডেড বাই 3 তো আসলে 3.3, তাহলে যে কোনো একটা অপারেন্ড অ্যাট লিস্ট ফ্লোট হইতে হবে। তো আমরা এটাকে কাস্ট করে নিয়েছি টেম্পোরারিলি, দুইটাকেই করতে পারতাম। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে কোনো সমস্যা দেখতেছেন এই কোডটা এক্সিকিউট হওয়ার জন্য? ক্যান দেয়ার বি অ্যান ইস্যু? আপনি যদি 100 বার রান করেন 100 বার এটা কাজ করবে মোস্ট প্রবাবলি, বাট আনফরচুনেটলি ক্যান দেয়ার বি অ্যান এক্সেপশনাল ইস্যু, বা কোনো একটা রানের সমস্যা কি হলেও হতে পারে। আপনি যখন একটা টেক্সট ফিল্ড ইউজ করেন ওখানে প্রম্পট করতেছেন এন্টার আইডি, টেক্সট ফিল্ডে আপনি কি টাইপ করেন? যাচ্ছে ধরেন 1 2 3 দিলেন, এরপর আপনি কি করেন ওই টেক্সট ফিল্ড আইডি ডট গেট টেক্সট ওটাকে কি করেন পার্স ইন্ট করেন, পার্স করেন ইন্টিজার ডট পার্স ইন্ট। কিন্তু আপনি যদি টেক্সট ফিল্ডে 1 2 3 এর জায়গায় যদি এবিসিডি দিয়ে ফেলেন ভুলে কমা টমা পড়ে যায়, তখন কি পার্স ইন্ট ওটাকে ইন্টিজার রিটার্ন কনভার্ট করতে পারবে? তখন ওখানে এক্সেপশন হয়ে যাবে। দ্যাট ইজ এক্সেপশনাল সিনারিও। তাহলে এইখানে এই কোডটাতে কি এক্সেপশন হতে পারে? না না, কি করতে হবে সেটা না, কিন্তু 100 বারের মধ্যে 100 বারই হয়তো এটা রান করবে, কিন্তু হইলেও হইতে পারে যে কোনো একটা কারণে রান ক্র্যাশ করবে। হ্যাঁ, বিল তো ইন্টিজারই ডিক্লেয়ার করা আছে। আমি তো এখানে নেক্সট ফ্লোট কল করি নাই, নেক্সট ইন্টি কল করছি। তাহলে এই কোড থেকে কোনো এক্সেপশন কি হতে পারে? না, এটাই ফুল কোড ধরেন। কোথায়? তাহলে এখানে যে আপনি যখন টাইপ করবেন তখন আপনি শুধু ক্যারেক্টার 1 থেকে ক্যারেক্টার 9 পর্যন্ত টাইপ করলে, ক্যারেক্টার 0 থেকে ক্যারেক্টার 9 পর্যন্ত টাইপ করলে সে ওই ক্যারেক্টারগুলোকে ইন্টিজারে কনভার্ট করতে পারবে। কিন্তু ওখানে যদি আমি অ্যালফাবেট দিয়ে ফেলি বা অন্য কোনো সিম্বল দিয়ে ফেলি তখন আপনার নেক্সট ইন্ট কিন্তু এক্সেপশন দিবে। ওকে, ইনপুট মিসম্যাচ এক্সেপশন হয়ে যাবে। ওই যে আপনি নিউ না করে যদি মেথড কল করেন ক্লায়েন্ট হিসেবে, নাল পয়েন্টার এক্সেপশন হয় না? তো ওটাও তো একটা এক্সেপশন, কারণ আপনি একটা হ্যান্ডেলকে ইনস্ট্যান্স হিসেবে ইউজ করতে চাচ্ছেন ফর এ কল তার ক্লায়েন্ট হিসেবে, যেখানে হয়তো তার ফিল্ড ইউজ হবে, কিন্তু ওর নিজেরই তো মেমোরি নাই, ফিল্ড ইউজ হবে কোত্থেকে? তো তখন নাল পয়েন্টের এক্সেপশন হবে। সেরকম এই ক্ষেত্রে আপনি যদি ভুলভাল ইনপুট দেন, আমরা সেটা করি নাই ইচ্ছা করে। আমাদের ভেরি ফার্স্ট প্রজেক্ট কি ছিল? অ্যারিথমেটিক অপারেশন। আমরা ইচ্ছা করে ওখানে ঠিকঠাক ইনপুট দিয়েছি, সো পার্সেন্ট ঠিকঠাক মতো কাজ করছে, আউটপুট দেখেছে। কিন্তু তখন আপনি এবিসিডি টাইপ করে দেখেন
ক্র্যাশ করবে, এক্সেপশন হয়ে যাবে। তাহলে এইখানে আমার একটা এক্সেপশন হওয়ার সুযোগ আছে যদি এর ইনপুটটা আমি ভুল দিই। এটা ধরেন ঠিক দিলাম, তখন এখানে আসলে এখান থেকে আরেকবার এক্সেপশন হওয়ার সম্ভাবনা আছে, বাট এই দুই জায়গা থেকে একই এক্সেপশন হবে, সেটা কি ইনপুট মিসম্যাচ এক্সেপশন। আর এখানে কোন এক্সেপশন হওয়ার সুযোগ আছে কি, মানে কখন আসবে সেটা, কোন সামথিং, কোনটা, এখানে দুইটা ইনপুট নিচ্ছে, A0 হলে কি সমস্যা, B0 হলে ডিভিশন বাই 0 হতে পারে, এন্ড ডিভিশন বাই 0 উইল ইল্ড কি ইনফিনিটি আমরা বলি, কিন্তু আসলে আনডিফাইন্ড, তাই না, ম্যাথমেটিক্যাল টার্মে আনডিফাইন্ড। তা আনডিফাইন্ড কে আপনি একটা ফ্লোরের মধ্যে রাখবেন কিভাবে, তাহলে এখানেও তখন সে এক্সেপশন দিবেন। এখন প্রশ্ন হলো যে ক্যান উই অ্যাভয়েড এই যে ডিভিশন বাই 0, এটা একটা অ্যারিথমেটিক এক্সেপশন, এই অ্যারিথমেটিক এক্সেপশনটা কি আমরা অ্যাভয়েড করতে পারি? হাউ? বাই অপটিমাইজিং ইওর কোড। হাউ? এই লাইনে আমি ডিভিশন বাই 0 অ্যাভয়েড করতে চাই, A0 হলে সমস্যা কি, B যদি 0 না হয় আর যদি 0 হয় বাইপাস করবেন কিভাবে? এরর মেসেজ শো করুন তো সে আবার ডিভিশন করবেই, তাহলে এই ডিভিশনটাকে বাইপাস করতে, তাহলে হয় আপনি এটাকে এলসে ফেলতে পারেন, অথবা আপনি একটা ওয়াইল লুপ দিয়ে এনশিওর করতে পারেন যে বি ইজ নন জিরো। তাহলে একটা ওয়াইল লুপের মধ্যে ইউজারকে ফোর্স করতে পারেন যে বি ইজ নন জিরো, প্লিজ গিভ এ নন জিরো ইনপুট বলে ওয়াইল লুপে আটকাই দিলেন, ওয়াইল বি নট ইকুয়াল টু জিরো। তাহলে ওই ওয়াইল থেকে বের হয়ে যখন ডিভিশন করবেন আপনি গ্যারান্টেড যে ডিভিশন বাই 0 বা অ্যারিথমেটিক এক্সেপশন হবে না। তাহলে ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাভয়েড দিস এক্সেপশন বাই অপটিমাইজিং ইউর সোর্স কোড। এই মিডের পর্যন্ত আমরা যে কোডগুলো লিখছি কোথাও আমরা এক্সেপশন হ্যান্ডলিং করি নাই, কিন্তু তার মানে কি ওখানে এক্সেপশন হওয়ার সুযোগ ছিল না? ছিল, কিন্তু কম্পাইলার আমাকে ঘাড়ে ধরে নেই কেন যে বেটা এক্সেপশন হ্যান্ডেল কর, কারণ all of those exceptions are avoidable by optimizing source code. আমি অপটিমাইজ করি না করি এটা আমার ব্যাপার, কিন্তু কম্পাইলার যেহেতু জানে যে এগুলো অ্যাভয়েডেবল, সে চাইলেই কোড একটু অপটিমাইজ করলে এটা অ্যাভয়েড করা যাবে, এই জন্য কম্পাইলার আমাকে ফোর্স করে না। কম্পাইলার ডাজ নট চেক whether these exceptions are handled or not. এই ক্যাটাগরি এক্সেপশন গুলোকে বলা হয় আনচেকড এক্সেপশন। Now think of another scenario. You are downloading a 2 gigabyte video file movie from internet. তো 60% আপনার ডাউনলোড হয়ে গিয়েছে, হঠাৎ করে ওয়াশার একটা গাড়ি আসলো, এসে আপনার বাড়ির সামনে কোদাল দিয়ে কোপ দিয়ে আপনার অপটিক ফাইবার কেটে ফেলছে, অথবা আপনার রাউটারের লোডশেডিং হলো, রাউটারের ইউপিএস নাই। Now how on earth your code optimization will avoid that scenario? আপনি তো আর প্রসিড করতে পারছেন না, you can no longer receive the data packets and continue downloading. তাহলে তখন কি হয় সাধারণত, যদি এক্সেপশন হ্যান্ডলিং করা থাকে তাহলে অ্যাজ পার্ট অফ দ্য এক্সেপশন হ্যান্ডলিং সে আপনাকে একটা নোটিফিকেশন দিবে, হ্যাঁ, যে চেক ইউর নেটওয়ার্ক কানেকশন, তোমার নেটওয়ার্ক কানেকশন ঠিক নাই। তারপরে হ্যান্ডলিং মেকানিজম যদি রবাস্ট হয় আপনি এটাও বলতে পারেন যে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য অলরেডি ডাউনলোডেড ফাইল অ্যান্ড রিজিউম লেটার। তো তখন যতটুকু টেম্পোরারি ফাইল হিসেবে আপনি ডাউনলোড করছেন সেটাকে আপনি একটা টেম্পোরারি ফোল্ডারে রেখে দিবেন, পরে নেটওয়ার্ক আসছে কিনা চেক করতে থাকবেন। তাহলে এইভাবে আপনি এটাকে ক্র্যাশ হওয়া থেকে বাঁচাতে পারেন যদি হ্যান্ডলিং করা থাকে। তাহলে যে সমস্ত এক্সেপশন are caused by external factors which is beyond the control of your code, code optimization cannot guarantee avoidance of those exceptions to occur if they occur.
কম্পাইলার চেক করে দেখে, ও স্টেটমেন্ট দেখলে বুঝতে পারে যে এখান থেকে আনচেকড এক্সেপশন হতে পারে নাকি চেকড স্টেটমেন্ট চেকড এক্সেপশন হতে পারে। তো যখন সে কোনো একটা স্টেটমেন্ট দেখবে যেখান থেকে চেকড এক্সেপশন হতে পারে, সে আপনার ঘরের মধ্যে ধরবে যে বাবা প্লিজ হ্যান্ডেল ইট। কারণ এখন এটা যদি হ্যান্ডেল না করি তাহলে আমার এই রোম যখন পূর্বে নীরো তখন বাঁশি বাজাবে, হ্যাঁ, চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছু করার নেই। তো দ্যাটস এ ভেরি ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স। আপনার প্রোগ্রাম ইজ নট রেসপন্সিং, হঠাৎ করে ক্র্যাশ করছে অথবা হ্যাং হয়ে আছে, ইটস নট এ গুড এক্সপিরিয়েন্স। এখন এই ঘটনা যে ঘটবেই তা না, কিন্তু ঘটলে তো আপনি ঠেকাইতে পারবেন না, কারণ যতই আপনি কোড অপটিমাইজ করেন না কেন, এক্সটার্নাল কারণে হইলে আপনি ঠেকাবেন কি করে? ইউ আর ট্রাইং টু রাইট কন্টেন্ট টু ফাইল, কিন্তু ফাইলের ওনার এটাকে রিড অনলি ফাইল করে রাখছে। তা আপনার কোড অপটিমাইজেশন কিভাবে এটাতে রাইট করবে? আপনার রাইট অপারেশন উইল ফেল, গ্যারান্টিড। তখন তো আপনি আর বাকি কোডগুলো প্রসিড করতে পারবেন, ওই জায়গায় স্টাক হয়ে গেছে, তো তখন ক্র্যাশ করবে ইফ ইট ইজ নট হ্যান্ডেলড। তাহলে চেকড এক্সেপশনস গুলো কম্পাইলার আমাদেরকে ফোর্স করে টু হ্যান্ডেল। এখন কোন ধরনের কাজে চেকড এক্সেপশন হতে পারে? যেখানে আসলে এক্সটার্নাল ফ্যাক্টর ইনভলভ, যেমন ইউ আর কানেক্টিং উইথ এ ফাইল, ডেটাবেস, নেটওয়ার্ক, ওকে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আপনার কমিউনিকেশন, ওকে, তারপরে বিভিন্ন পারমিশন, সিকিউরিটি কন্ট্রোল, এই সমস্ত বিষয়গুলো থাকে, এক্সটার্নাল ফ্যাক্টর, আপনার কোড অপটিমাইজেশন এখানে হেল্প করবে না। যদি বিগড়ানোর হয় বিগড়াবে, তো তখন কম্পাইলার বলবে যে ইউ হ্যাভ টু হ্যান্ডেল ইট, আদারওয়াইজ আই উইল নট অ্যালাউ ইউ টু বিল্ড ইট। তো ওই ধরনের যদি স্টেটমেন্ট থাকে যেখান থেকে আমার এক্সেপশন হতে পারে, যেগুলো কম্পাইলার চেক করে দেখে হ্যান্ডেল করা হয়েছে কিনা, তাদেরকে বলা হয় চেকড এক্সেপশন। তাহলে এনি কাইন্ড অফ স্টেটমেন্ট রিলেটেড টু ফাইল অপারেশনস, ডেটাবেস অপারেশনস, নেটওয়ার্ক অপারেশনস, okay, actually requires us to handle or deploy exception handling mechanism. তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো ট্রাই ক্যাচ ব্লক ইউজ করতে হবে। তো এই স্টেটমেন্টে এক্সেপশন হতে পারে ওটাকে আমরা বলি ক্রিটিক্যাল স্টেটমেন্ট, ওকে। তো এখানে এগুলো বলা আছে, আপনারা একটু পড়ে দেখেন, ওকে, এই কথাগুলো আমি বললাম। তাহলে এই যে কম্পাইলার ফোর্স টু ডিপ্লয় exception handling mechanism using try catch finally block. তাহলে file IO related exceptions are checked exceptions, so therefore we have to handle it. Any question? আপনাদের ছেড়ে দেব এখন, কারণ এরপরে আসলে 10 মিনিটে আমাদের তেমন কিছু আগাবে না। এইখান থেকে আমাদের প্র্যাকটিক্যাল কাজ শুরু করতে হবে নেক্সট ক্লাসে, ইন্টেলিজেন্টে। কিন্তু আমরা ফাইল হ্যান্ডলিং, আইও বুঝলাম, স্ট্রিমের রোল কি সেটা বুঝলাম, কেন স্ট্রিম লাগে সেটা বুঝলাম, এবং আমরা কোন ধরনের ফাইল ইউজ করব সেটা বুঝলাম, এবং সেখানে আমাদের এক্সেপশন হ্যান্ডলিং করতে হবে সেটাও বুঝলাম। এখন কোড যেহেতু আমরা নেক্সট ক্লাসে দেখব, একটুখানি দেখে রাখি যে আমরা কি ধরনের স্ট্রিম ইউজ করব। সেটাও আমরা বললাম যে আমরা মোস্টলি অবজেক্ট ক্যাটাগরির স্ট্রিম ইউজ করব। সো অবজেক্ট আউটপুট স্ট্রিম for writing object to the file, or object input stream for reading object from the file. এখান থেকে এই স্ট্রিমের মাধ্যমে আমরা রাইট করব, আবার এই স্ট্রিমের মাধ্যমে রিড করব। রাইট করার জন্য মেমোরি থেকে অবজেক্ট সাপ্লাই দেব, রিড করার জন্য ফাইল থেকে মেমোরিতে অবজেক্ট রিসিভ করব। তাহলে কি বোঝা গেল? এনি কোয়েশ্চেন? তাহলে নেক্সট ক্লাসের শুরুতেই আমরা যে কাজটা করব, আমরা শেখার জন্য টেক্সট ফাইলও ক্রিয়েট করব। আমরা সব ধরনের স্ট্রিমই ইউজ করব, ইনফ্যাক্ট, ওকে। বাইট স্ট্রিম, ক্যারেক্টার স্ট্রিম, ডাটা স্ট্রিম, অবজেক্ট স্ট্রিম, 4 ধরনের স্ট্রিম ইউজ করেই কন্টেন্ট রাইট রিড করা আমি আপনাদের দেখাই দিব। কিন্তু আপনাদের প্রজেক্টের যে মডেল ক্লাস, এগুলোর জন্য অবশ্যই বাইনারি ফাইল ইউজ করতে হবে, নো টেক্সট ফাইল। Okay, that's not logical. তাহলে any question? যাওয়ার আগে মার্ক পাবেন, কারণ হলো আপনাদের কিছু প্লেজারিজম রিলেটেড কিছু